পিরিয়ডের সময় হচ্ছে সানজিদার। কালকে পিরিয়ডের ডেট। টিউশনি থেকে আসার সময় ফার্মেসি থেকে প্যাড কিনে বাসায় ফিরছিল। বাসায় যাওয়ার সময় কিছু বখাটে ছেলে সানজিদার পিছনে অশ্লীল ভঙ্গিতে কথা বলতে বলতে যাচ্ছিল। প্যাডটা একটা প্যাকেটের মধ্যে ছিল। বাইরে থেকে বোঝা যাচ্ছিল প্যাকেটের মধ্যে প্যাড আছে। ব্যাগের মধ্যে বই বেশি হয় প্যাড ব্যাগের মধ্যে নেয়নি। যদিও সেভাবে নিলে ব্যাগের মধ্যে জায়গা হয়ে যেত। যত সব দোষ সানজিদার বান্ধবীর। সানজিদা বলেছিলাম ভালো করে ঢেকে নেই, বলা যায় না রাস্তার কেউ খারাপ দৃষ্টিতে থাকতে পারে। কিন্তু সানজিদার বান্ধবী বলে এখন আর আগের মতো সময় নেই, এসব সমস্যা অনেক আগে হতো, এটা নিয়ে কেউ আর খারাপ কথা বলবে না। কিন্তু এখন বখাটে ছেলেগুলো সানজিদার পিছনে লেগেছে। রাস্তা কিছুটা নির্জনের মতো, বেশি মানুষ যাতায়াত করে না, আর সেজন্যই বখাটে ছেলেগুলো আর বেশি সুযোগ পেয়েছে। এখনো কিছু কিছু কুলাঙ্গার আছে যারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। এমন পরিস্থিতিতে কিছুটা ভয় পেয়ে যায় সানজিদা। কি করবে বুঝতে পারছে না। রাস্তায় কোনো মহিলা বা পুরুষ মানুষ নেই যে তাদের কাছে থেকে সাহায্য নেবে। দুপুর সময়ে কেউ নেই, রাস্তায় সম্পূর্ণ একা হয়ে গিয়েছে সানজিদা। অল্প কিছু পথ যাওয়ার পরে দেখে সানজিদার ছোট ভাই আসছে হাঁটতে হাঁটতে। ভাইকে দেখে কিছুটা স্বস্তি পায় সানজিদা, কিন্তু এরপর যা হলো সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না সানজিদা। অনেক অবাক হয়। সানজিদা আশা করেছিল ছোট ভাই যখন আসছে তাহলে ভয়ের আর কিছু নেই, কিন্তু উল্টা বোনকে উত্ত্যক্ত করছে ছোট ভাই। সানজিদা প্যাডের প্যাকেটটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয়। এই প্রথম প্যাড কিনে নিয়ে আসছে সানজিদা। প্রতিবার বাবাই কিনে নিয়ে এসে দেয়, কিন্তু এবার নিজেই কিনে নিয়ে আসতে গিয়ে বিপদে পড়েছে। সব থেকে বেশি সমস্যা হয়েছে সানজিদার বান্ধবীর জন্য। প্যাডের প্যাকেটটা ব্যাগে ঢুকিয়ে নিয়ে জোরে জোরে হাঁটতে থাকে সানজিদা। আর কোনো উপায় না পেয়ে সামনের একটা বাড়িতে ঢুকে যায় সানজিদা। কিছুক্ষণ পর উঁকি মেরে দেখে আর কেউ নেই। ওই বাড়ি থেকে বেরিয়ে জোরে হেঁটে হেঁটে বাসায় আসে। শীতকালের মধ্যেও ঘেমে গিয়ে সানজিদা। মেয়ের এমন অবস্থা দেখে সানজিদার মা বলে, কি হয়েছে সানজিদা তোর, এত ঘামছিস কেন, কোনো সমস্যা হয়েছে কি? না মা, কোনো সমস্যা হয়নি আমার, আমি ঠিক আছি। একটু জোরে হাঁটছি তো তাই ঘেমে গিয়েছি। রুমে ঢুকে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে সানজিদা। আর ভাবছে আমার ভাই আমার সাথে এমন জঘন্য কাজ করলো কিভাবে। নিজেকে সান্ত্বনা দিয়ে বলে বোরকা পরে মুখ ঢাকা ছিল, তাই আমাকে চিনতে পারে নাই, সেজন্যই এমন করেছে। আর বোরকা নতুন ছিল, আজই প্রথম পরেছে সে, জন্য আরো বেশি চিনতে পারেনি। কিন্তু আমি না হয় অন্য কোনো মেয়ে হলেও বা এমন জঘন্য কাজ কেন করবে? আমি সেখানে ছিলাম, জানলে আমার সাথে এমন করতো না। কিন্তু অন্য মেয়ে ভেবে করেছে। ওই বখাটে ছেলে আর আমার ভাইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। আব্বা যদি এটা জানতে পারে তাহলে আমার ভাইকে মেরে ফেলবে। বলা যাবে না আব্বাকে। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করছি, আর টিভিতে সংবাদ চলছে। প্রতিদিন রাতে সংবাদ দেখে আর খাওয়ার দাওয়া করে বাবা। সংবাদে বলছে বাসের মধ্যে একটা মেয়েকে একা পেয়ে বাস ড্রাইভার আর হেল্পার মিলে 18 বছরের একটা মেয়েকে ধর্ষণ করেছে। বাবা তখন বলল সমাজটা একদম নষ্ট হয়ে গেছে, চারিদিকে শুধু ধর্ষণ, নারী নির্যাতন চলছে। সানজিদা তখন বলল সব ছেলেরাই এক বাবা, এরা কখনো ভালো হবে না, সুযোগ পেলে হাতছাড়া করে না, এদের থেকে বাঁচার কোনো উপায় নেই। সানজিদার ছোট ভাই তখন বলে সব ছেলেরাই এক না, সব ছেলেরা ধর্ষক হয় না, অনেক ছেলে আছে তারা মেয়েদের সম্মান করতে জানে। সানজিদা তখন মুচকি হেসে বলে সব ছেলেরা ধর্ষক না, তবে কিছু কিছু ছেলে রাস্তায় চলার পথে মেয়েদের পিছনে পিছনে গিয়ে একা পেয়ে মেয়েদের উত্ত্যক্ত করে, এরাও ধর্ষকের থেকে কম না। সুযোগ পেলেও এরা ভয়ঙ্কর ধর্ষক হয়ে ওঠে সমাজের। সানজিদার কথা শুনে কিছুটা নড়েচড়ে বসে সানজিদার ছোট ভাই। আর আজ দুপুরের কথা ভাবতে থাকে। আজকেও একটা মেয়েকে একা পেয়ে উত্ত্যক্ত করেছে, কিন্তু সেটা তার বোন ছিল, এটা জানে না। সানজিদার বাবা বলে তুই তো প্রতিদিন একা একা যাওয়া আসা করিস টিউশনি কলেজে, তোকে কি কেউ ডিস্টার্ব করে রাস্তায়? না বাবা, আমাকে কেউ ডিস্টার্ব করে না। আমার এমন একটা ভাই থাকতে আমাকে ডিস্টার্ব করার সাহস কেউ পাবে না, তুমি চিন্তা করো না। পরের দিন সকালে আবার টিউশনিতে যায় সানজিদা। টিউশনিতে গিয়ে বান্ধবীকে বকাবকি শুরু করে দেয় সানজিদা। তোর জন্য আমাকে হয়রানি হতে হয়েছে অনেক, সব দোষ তোর। সানজিদার বান্ধবী বলে কি হয়েছে আগে সেটা বল তো, বল আমাকে।
আমি তোকে বললাম প্যাডের প্যাকেটটা ব্যাগের মধ্যে নেই, কিন্তু তুই শুনলি না। বললি যে সমাজ আর আগের মতো নেই, কিন্তু সমাজ আগের মতোই আছে। কাল রাস্তায় আমাকে কিছু বখাটে অনেক উত্ত্যক্ত করেছে। আর আমার ভাই। তোর ভাই কি? না কিছু না। আরে বলতো কি হয়েছে? তোর ভাইও কি তোকে উত্ত্যক্ত করেছে? আরে না। কি সব আজে বাজে কথা বলিস? আমার ভাই এমন করবে কেন? করতেও তো পারে। তুই বোরকা পরেছিলি, তোকে চিনতে না পেরে বাজে মন্তব্য করেছে। আরে এমন কিছু না। আমি বলতে চাইছিলাম আমার ভাই জানলে ওই ছেলেগুলোর সাথে ঝামেলা করবে, সেজন্যই বলি নাই। আর তুইও যেন বলবি না। আচ্ছা ঠিক আছে, বলবো না। কালকের মতো আজকেও বাসায় যাচ্ছে সানজিদা। দূর থেকে দেখছে সানজিদার ছোট ভাই আর কিছু ছেলে দাঁড়িয়ে আছে। সানজিদাকে দেখে শীষ বিভিন্নভাবে উত্ত্যক্ত করছে। সানজিদার ছোট ভাইও এমন করছে। আস্তে আস্তে সানজিদা ওর ছোট ভাইয়ের কাছে যাচ্ছে। কাছে গিয়ে ভাইয়ের সামনে দাঁড়ায়। সামনে গিয়ে দাঁড়াতেই কিছু ছেলে বলে, তোর কপাল অনেক ভালো, মনে হয় পছন্দ হয়েছে তোকে, আর তোকে প্রপোজ করার জন্য আসছে। সানজিদার ভাই মিটমিট করে হাসছে। তখন সানজিদা ওর মুখ থেকে হিজাবটা খুলে ফেলে আর ভাইয়ের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে মনে চাচ্ছে পায়ের স্যান্ডেল খুলে মুখে কয়েকটা মারতে। পাশের ছেলেগুলো তখন বলে, এখন হিজাব খুলেছে, পরবর্তীতে আরো অনেক কিছু খুলবে, আমাদের একটু ভাগ দিস। সানজিদার ভাই সানজিদাকে দেখে নিতর হয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। মাটির দিকে লজ্জা মুখ নিয়ে তাকিয়ে আছে। কথা বলার মতো মুখ নেই। সানজিদা তখন বলে, আমার বিশ্বাস হচ্ছে না তুই এমনটা করতে পারিস। কালকেও তুই এমন করেছিস, আজকেও এমন করছিস, তাও আবার নিজের বোনের সাথে। না জানি বাকি মেয়েদের সাথে কি করিস। সানজিদার ভাই বলে, আমি কোনোদিন এমন করি নাই, এই প্রথম। আমি তোর কথা কিভাবে বিশ্বাস করব? পাশের ছেলেগুলো এত আজে বাজে কথা বলছে, শুনতে কি খুব বেশি ভালো লাগছে? কালকে তো খুব বললি সব ছেলেরা ধর্ষক না, কিছু কিছু ছেলে মেয়েদের সম্মান করতে জানে। এই তোর সম্মান তাহলে? সানজিদার ভাই সবার সামনে সানজিদার পা ধরে বলে, প্লিজ আমাকে মাফ করে দে আপু, আর কোনোদিন এমন হবে না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এসব দেখে পাশের ছেলেগুলো তো একদম অবাক, এমন কেন করছে। সানজিদা আর কিছু না বলে ভাইয়ের হাত থেকে পা ছাড়িয়ে নিয়ে বাসার দিকে রওনা হয়। একটু পরে ছেলেগুলো সানজিদার ভাইয়ের দিকে এগিয়ে আসে। আর একটা ছেলে হাসতে হাসতে বলল, তোর তো মরে যাওয়া উচিত, কা পুরুষ, ছেলে হয়ে একটা মেয়ের পায়ে পড়িস। সানজিদার ভাই তখন ছেলেটার জামার কলার চেপে ধরে বলল, ওটা আমার বোন হয়, মুখ সামলিয়ে কথা বলবি। আর যদি আমার বোনকে ডিস্টার্ব করিস তাহলে আমি তোকে মেরে ফেলবো। ছেলেটা তখন সানজিদার ভাইয়ের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, তোর তো আগে মরে যাওয়া উচিত, নিজের বোনকে উত্ত্যক্ত করিস। নিজের বোনের সাথে যদি এমন করিস তাহলে আমরা তো করবই। তারপর ওখান থেকে সবাই চলে যায়। আর সানজিদার ভাই নীরবে ওখানে দাঁড়িয়ে থাকে। সানজিদা প্রতিদিনের মতো আজকেও স্বাভাবিকভাবে বাসায় চলাচল করছে। কাউকে কিছু বুঝতে দিচ্ছে না। ভাইয়ের এসব কৃতকর্মের কথা বাসায় জানলে সবাই অনেক কষ্ট পাবে। আর সানজিদার বাবা অনেক রাগী মানুষ। এসব কথা জানাতে পারলে সানজিদার ভাইকে একদম মেরেই ফেলবে। সানজিদার ভাই সেই দুপুরে বাসা থেকে বাহির হয়েছে, বিকাল হয়ে যাচ্ছে, কোনো খোঁজ নেই। মাঝে মাঝে এমন দেরি করে বাসায় আসে, তাই সবাই সেভাবে কানে মাথায় নিচ্ছে না। ভাবছে চলে আসবে অন্য দিনের মতো। সন্ধ্যা পার হয়ে রাত হতে চলল, তাও কোনো খোঁজ নেই সানজিদার ভাইয়ের। সবাই চিন্তায় পড়ে গেল, কোথায় যেতে পারে। সানজিদা আজ সারাদিন প্রায় রুমের মধ্যে ছিল। দুপুরের পর থেকে বাইরে বাহির হয়নি, কারণ সানজিদা চায় না তার ভাইয়ের সামনে যেতে। এটা একটা লজ্জার বিষয় সানজিদার জন্য, তার অমানুষ ভাইয়ের সামনে যাওয়া। সেজন্যই রুম থেকে বাহির হয়নি। রাতে সানজিদার মা সানজিদার রুমে এসে বলে, তোমার ছোট ভাইকে দেখছিস সানজিদা? কেন মা, কি হয়েছে? সানজিদার মা ধমকে সুরে বলে, তুই আর জানবি কেমন করে কি হয়েছে? সারাদিন তো ঘরের মধ্যে বসে থাকিস। তোর ছোট ভাই সেই দুপুরে বাসা থেকে গিয়েছে, রাত হতে আসলো, এখনো খোঁজ নেই তার। তোকে বলেছে কি কোথায় গিয়েছে? না, আমাকে কিছু বলে নাই। সানজিদার মনের মধ্যে একটা বড় ধাক্কা লাগলো। এতক্ষণ তো চলে আসার কথা, কিন্তু আজ এখনো আসে নাই।
নিশ্চয়ই আজকের ঘটনার জন্য ভয়েতে আসে নাই বাড়িতে। সে হয়তো ভাবছে সানজিদা বাবাকে সব বলে দিয়েছে, আর সে বাবাকে ভালো মতোই চেনে। এমনিতেই বাবার আগী মানুষ, আর এই ঘটনার কথা জানলে সে কি করবে তা নিজেও জানে না। কিন্তু ভয়েতে সানজিদা তার বাবাকে কিছু বলে নাই। সানজিদা চায় না এই ঘটনার জন্য তার ভাইয়ের কিছু হোক। আর সানজিদার ভাই উল্টা বুঝে সেই দুপুর থেকে এখনো বাসায় আসে নাই। এই ঘটনার জন্য সানজিদা নিজেকে দোষারোপ করে। তখন সানজিদার ভাই সানজিদার কাছে মাপ চেয়েছিল, কিন্তু সানজিদা মাফ করে নাই। যদি মাফ করে দিত তাহলে তার ভাই আজ ঘরে থাকতো। সানজিদা ফোন নিয়ে ভাইয়ের ফোনে অনেকবার ফোন দিয়ে ট্রাই করছে, কিন্তু ফোন যাচ্ছে না। আর কোনো উপায় না পেয়ে সানজিদার ভাইয়ের বান্ধবীর ফোনে কল দিল। 2-3 বার মতো ফোন দেওয়ার পরে ফোন রিসিভ করলো। হ্যালো, তানিয়া? হ্যাঁ, আপনি কে বলছেন? আমি আকাশের বড় বোন সানজিদা বলছি। হ্যাঁ আপু, বলো কি হয়েছে? তুমি কি আকাশকে দেখেছো? সেই দুপুরে বাসা থেকে বাহির হয়েছে, কিন্তু এখনো বাসায় ফেরেনি। ওর ফোনও বন্ধ আছে, কল যাচ্ছে না। না আপু, আমার সাথে ওর সারাদিন কথা হয়নি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। যদি আকাশের সাথে যোগাযোগ হয় তাহলে এই নাম্বারে ফোন দিয়ে বলবে আমাকে, জানাবে আকাশ কোথায় আছে। আচ্ছা ঠিক আছে আপু, আমি জানাবো তোমায়। চিন্তা করো না, হয়তো কোনো বন্ধুর বাসায় আছে, রাতের মধ্যে বাসায় চলে আসবে ইনশাআল্লাহ। তাই যেন হয়। প্রতিদিন যাই হোক না কেন, সানজিদার বাবার সংবাদ দেখা মিস হবে না। সারাদিন ছেলে নিখোঁজ, কিন্তু খবর তার দেখতেই হবে। ছেলে খোঁজ বাদ দিয়ে সংবাদ। সানজিদার মা এসে বলে, আপনার কি আক্কেল জ্ঞান বলতে কিছু আছে? কেন? আমি আবার কি করলাম? আপনার ছেলে সারাদিন নিখোঁজ, আপনি তাকে না খুঁজে এখন সংবাদ দেখছেন। আত্মীয় স্বজনের বাসায় একটু ফোন দিয়ে দেখতেও তো পারেন। তোমার ছেলের সেদিনের কথা কি ভুলে গেলে? নানির বাসায় গিয়ে বসেছিল আমাদের কিছু না বলে। আমি ওর নানির বাসায়ও ফোন দিয়েছি, সেখানে নেই। হঠাৎ সংবাদ দেখার সময় সংবাদে বলে, আজ সন্ধ্যার সময় চুয়াডাঙ্গা সদরে ব্রিজের পাশে একটা গলাকাটা লাশ পাওয়া গেছে। বয়স আনুমানিক 17 বছরের কাছাকাছি হবে। সানজিদার বাবার মনে ভয় জেগে যায়। আকাশের বয়স প্রায় 18 বছর। এটা কি তাহলে আকাশের লাশ? তৌবা তৌবা, এমন হতে পারে না। আকাশের সাথে কার কি শত্রুতা যে এমন হবে? সানজিদার মা কান্নাকাটি শুরু করে দিয়েছে। সানজিদার বড় ভাই বলল, মা থামো তো, এমন করছো, মনে হচ্ছে ওটা সত্যি সত্যি আকাশের লাশ। অন্য কারো হতে পারে। নিজেকে দুর্বল না করে শক্ত করো। আমাদের থানায় গিয়ে দেখে আসা উচিত। সানজিদা পাথরের মতো দাঁড়িয়ে আছে। কি করবে বা কি বলবে কিছুই বুঝতে পারছে না। যদি ওটা সত্যি সত্যি আকাশের লাশ হয় তাহলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। সানজিদার বাবা বলল, আমার ফ্রেন্ড ওই থানার এসআই, আমি ফোন দিয়ে জেনে নিচ্ছি আকাশ কি আমার ফ্রেন্ড চেনে। হ্যালো সাইফুল। হ্যাঁ আমজাদ বল। সানজিদার বাবা, বন্ধু, আমার ছেলে সেই দুপুরে বাসা থেকে বাহির হয়েছে, এখন পর্যন্ত বাসায় আসেনি। থানায় রিপোর্ট করিয়েছিস? না, এখনো করি নাই। ভাবছিলাম সকাল পর্যন্ত অপেক্ষা করব, তারপর যদি না আসে তাহলে থানায় রিপোর্ট করব। মাঝে মাঝে দেরি করে আসে, কিন্তু আজ বেশি দেরি করছে, এখনো আসে নাই। চিন্তা করিস না তুই, সকাল পর্যন্ত অপেক্ষা কর, চলে আসবে। হয়তো কোনো বন্ধুর বাসায় আছে, ফোনে চার্জ শেষ, ফোন করেও জানাতে পারছে না। তাই যেন হয়। কিন্তু তোকে ফোন দেওয়ার একটা বিশেষ কারণ হলো, সংবাদে জানতে পারলাম তোর ওই থানায় একটা লাশ আছে, গলা কাটা। বয়স প্রায় 17 বছর হবে। বাসায় সবাই আতঙ্কের মধ্যে আছে। আকাশের বয়স প্রায় 18 বছরের মতো হবে। তুই একটু ভালো করে দেখ তো, ওটা আকাশ নাকি অন্য কেউ। আমি তো আজ ছুটিতে আছি আমজাদ, আর বাড়িতেও নেই, থাকলে গিয়ে দেখে আসতাম। তুই একটু কষ্ট করে থানায় গিয়ে দেখে আয়। দোয়া করি যেন আকাশ না হয়। সানজিদার বড় ভাই আর তার বাবা দুজন রাতে বাইক নিয়ে থানায় যায়। থানায় লাশের সামনে গিয়ে মুখ থেকে কাপড় সরানোর সাহস পায় না। মনের মধ্যে একটা ভয় কাজ করছে, যদি আকাশ হয় এটা। কাপড় সরানোর জন্য হাত বাড়িয়ে দিয়েও হাত সরিয়ে নেয় আমজাদ সাহেব। সানজিদার বড় ভাই বলে, থাক বাবা, তোমাকে দেখতে হবে না, আমি দেখছি। সানজিদার বড় ভাই আস্তে আস্তে কাপড়টা সরিয়ে দেখে এটা আকাশ না, অন্য কেউ। সানজিদার বাবাও দেখে
কিছুটা স্বস্তি পায় এটা আকাশ না অন্য কেউ। কিন্তু সানজিদার ভাইয়ের মনে সন্দেহ জাগে, এটা কে হতে পারে যদি আকাশ না হয়? এটাও তো কারো না কারো ভাই, কারো সন্তান। আমরা না হয় স্বস্তি নিয়ে বাসায় চলে যাব, কিন্তু যাদের সন্তান, যাদের ভাই, তাদের মনের অবস্থা আমাদের মতো হবে, যেমন হয়েছিল কিছুক্ষণ আগে আমাদের। চিন্তার সাগরে ডুব দিতে দিতে সানজিদার বাবা আর ভাই দুজনে বাসায় চলে আসে। বাসায় আসতেই সানজিদার বাবা আর মা জিজ্ঞাসা করে, থানায় গিয়ে কি জানতে পারলে? লাশটা কার? আমাদের আকাশের না, অন্য কারোর। আমজাদ সাহেব মুখে কিছুটা হাসি নিয়ে বলে, চিন্তা করার দরকার নেই, লাশটা আকাশের না, অন্য কারো লাশ ছিল ওটা। কিন্তু এখনো টেনশন যায়নি, আকাশ এখনো বাসায় আসেনি, না জানি কি অবস্থায় আছে, কোথায় আছে। রাত যত গভীর হচ্ছে টেনশন তত গভীর হচ্ছে। এভাবে রাত গড়িয়ে সকাল হয়ে গেল, তবুও আকাশের খোঁজ নেই। সারা রাত ঘুমাতে পারেনি সানজিদা, সবসময় নিজেকে দোষারোপ করে গিয়েছে। সানজিদা ভাবে, আজ আমার ভাইয়ের পরিস্থিতির জন্য সম্পূর্ণ আমি দায়ী। আজ সানজিদার পিরিয়ডের ডেট। একজন নারী জানে পিরিয়ডের যন্ত্রণা কতটুকু। একদিকে পিরিয়ডের যন্ত্রণা, অন্যদিকে নিজের ভাইয়ের জন্য শোক। সব দিক থেকে মহা বিপদে আছে সানজিদা। পিরিয়ডের যন্ত্রণার জন্য টিউশনি বা কলেজ কোথাও যেতে পারে নাই। এতক্ষণ পরে সানজিদার একটা কথা মনে পড়ে, কালকে যখন ওর ভাই ডিস্টার্ব করে তখন সেখানে কিছু ছেলে ছিল আকাশের সাথে। তারা তো জেনে গেছে আকাশ আমার ভাই, আর আকাশ তখন জেনে গেছে আমি ওর বোন ছিলাম, আর ছেলেগুলো আমাকে উত্ত্যক্ত করেছিল। তাহলে কি আকাশ তাদের সাথে কোনো ঝামেলা সৃষ্টি করছে? এমনটা হতেই পারে, আমি ওর বোন ছিলাম, জানতে পেরে ওই ছেলেগুলোর সাথে ঝামেলা সৃষ্টি করে, আর সেখানে কোনো অঘটন সৃষ্টি করে। আকাশ একা ছিল, আর আর ওই ছেলেগুলো অনেক ছিল। আজ সারাদিন পার হয়ে রাত হয়ে গেল, রাত হয়ে গিয়েছে, সকলে খাওয়া দাওয়া বাদ দিয়েছে। রাত আনুমানিক 10টা বাজে। হঠাৎ করেই রাতে কলিং বেল বেজে ওঠে। সানজিদার মা তাড়াতাড়ি করে দরজা খুলেই দেখে যে আকাশ দাঁড়িয়ে আছে দরজার সামনে, কিন্তু স্বাভাবিক অবস্থায় নেই। চুলগুলো কেমন এলোমেলো, মাথা পেটে রক্ত বাহির হচ্ছে। সানজিদার মা কি করবে বুঝতে পারছে না। ছেলের এমন অবস্থা দেখে বাকরুদ্ধ হয়ে গেছে। আকাশ রুমের মধ্যে ঢুকতেই অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। এটা দেখে সানজিদার মা চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যায় নিচে। সানজিদা, সানজিদার বাবা আর বড় ভাই ছুটে আসে সানজিদার মায়ের চিৎকার শুনে। এসে বলে, মা কি হয়েছে, চিৎকার কেন করলে? খারাপ কোনো স্বপ্ন দেখছো নাকি? এমন পরিস্থিতি দেখে সানজিদার মা বুঝতে পারে এটা স্বপ্ন ছিল, বাস্তব না। কিছুক্ষণ চুপ করে থেকে বলে, হ্যাঁ, আমি খারাপ একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? সবাই একসাথে বসেছিলাম, হঠাৎ কলিং বেলের শব্দে গিয়ে দেখি দরজার পাশে আকাশ, আর মাথা ফেটে রক্ত বাহির হচ্ছে, চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে। ঘরের মধ্যে ঢুকতেই অজ্ঞান হয়ে পড়ে যায়। সানজিদা বলল, চিন্তা করো না মা, আকাশের কিছু হবে না, ঘুমিয়ে যাও। বেশি চিন্তা করেছো, আর মনের মধ্যে উল্টাপাল্টা খেয়াল আসলে এমন স্বপ্ন আসে। সবাই ঘুমিয়ে যায়। সকালে উঠে সবাই মন খারাপ করে বসে আছে। স্বপ্নের ন্যায় হঠাৎ কলিং বেলের শব্দে শুনতে পায়। সানজিদার মা আরো ভয় পেয়ে যায়, আস্তে আস্তে দরজার কাছে যায়, আর মনে মনে দোয়া করে ভালো কিছু যেন হয়, স্বপ্নের মতো খারাপ কিছু হয় না যেন। দরজা খুলে দেখে আকাশ না, আকাশের চাচাতো ভাই। অনেক হাঁপাচ্ছে। সানজিদার মা বলে, কিছু হয়েছে কি, এত হাঁপাচ্ছিস কেন, কি হয়েছে? চাচি, আকাশ হাসপাতালে ভর্তি, তাড়াতাড়ি চলেন। তুই কিভাবে জানতে পারলি আকাশ কোথায়? ও অপরিচিত এক নাম্বার। আমাকে ফোন দিয়েছিল আকাশ, আর আপনাদের জরুরি জানাতে বলছে। সবাই তাড়াতাড়ি করে হাসপাতালে গিয়ে দেখে সত্যি সত্যি আকাশ হাসপাতালে ভর্তি, মাথায় আঘাত পেয়েছে। আকাশের বাবা ডাক্তারের সাথে কথা বলে, ডাক্তার বলে মাথায় বেশ আঘাত পেয়েছে, তাকে মানসিক চাপ যেন না দেওয়া হয়। তবে বেশি চিন্তার কিছু নেই, আর আজকেই বাসায় নিয়ে যেতে পারবেন আকাশকে। তারপর আকাশকে বাসায় নিয়ে আসা হয়। আকাশের বাবা বলে, তোর এই অবস্থা কেমন করে হয়েছে বাবা? আকাশ একবার বোনের দিকে তাকাচ্ছে আর একবার বাবার দিকে তাকাচ্ছে। কি বলবে বুঝতে পারছে না। সত্যিটা বাবাকে জানালে পরিস্থিতি আরো খারাপ হবে। আর সানজিদা কিছুটা হলেও আন্দাজ করতে পারছে কি হয়েছে। আর কোনো উপায় না পেয়ে বলে,
আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম বাবা। তোকে হাসপাতালে নিয়েছিল কে? আর কিভাবে হয়েছে এত বড় অ্যাক্সিডেন্ট? জানি না বাবা, কে নিয়েছিল। আমি তখন অজ্ঞান অবস্থায় ছিলাম। আমি রাস্তা দিয়ে আসছিলাম, তখন পিছন থেকে এসে অটোতে ধাক্কা লাগে। তোর মোবাইল কোথায়? কেউ যদি তোর মোবাইল দিয়ে কারো ফোনে ফোন করে বলে দিত, তাহলে আমরা কিছুটা শান্তি পেতাম। কাল থেকে আমাদের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। আমার মোবাইল কোথায় জানি না, মনে হয় অ্যাক্সিডেন্টের সময় হারিয়ে গেছে। সানজিদা তখন বলল, এত আর প্রশ্ন করো না বাবা, এমনিতেই মাথায় আঘাত পেয়েছে, বেশি কথা বললে সমস্যা হবে, একটু রেস্ট নিতে দাও। তারপর সবাই চলে যায় আর আকাশ রেস্ট নেয়। কিছুক্ষণ পরে সানজিদা আবার আকাশের রুমে গিয়ে বলে, সত্যি করে বলতো, তোর এই অবস্থা কিভাবে হয়েছে? আকাশ বলল, আমি বাবার সাথে যেটা বললাম ওটাই সত্যি আপু। সানজিদা কিছুটা ধমক দিয়ে বলল, আমাকে কি তোর পাগল মনে হয়? সত্যি কথা বলবি নাকি সেদিনের ঘটনা বাবাকে বলে দেব? তুই তাহলে বাবাকে এখনো কিছু বলিস নাই? না, এখনো কিছু বলি নাই। যদি বাবা জানতো তাহলে তোর অবস্থা এর থেকে খারাপ হয়ে যেত। এবার সত্যি করে বল, কি হয়েছিল? আকাশ বলল, বলতে পারি, তবে প্রমিস করতে হবে তোকে বাবার কাছে বলবি না আমার কি হয়েছিল। বাবা যদি এটা জেনে যায় তাহলে সবটা জেনে যাবে। আমি তোর সাথে কি করেছি সেটাও জেনে যাবে। আর বাবা সবটা জানতে পারলে কি করবে আমি নিজেও জানি না। তোর কি মনে হয় আমি এতটাই বোকা? হাজার হলেও তুই আমার ভাই। যদি বলার হতো তাহলে আমি আগেই সবকিছু বলে দিতাম। আকাশ তখন বলল, তোর সাথে কালকে অমন করার পরে ওই ছেলেগুলোর সাথে ঝামেলা করেছিলাম। তারপর ওরা বিভিন্নভাবে আমাকে অপমান করে। আর আমি ভেবেছিলাম তুই হয়তো কালকের কথা বাবার সাথে বলে দিবি, আর বাবা জানলে আমাকে অনেক মারবে। তাই আমি সিদ্ধান্ত নিই আর বাসায় যাব না, যেখানে ইচ্ছা চলে যাব। আমি হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে যায়। একটা এলাকায় যাওয়ার পর দেখি দুটো ছেলেদের কয়েকটা মেয়ে দেখে বাজে কথা বলছে। আমি ওদের প্রতিবাদ করেছিলাম, কথায় কথায় একসময় বিষয়টা মারামারিতে চলে যায়। আর পিছন থেকে একজন আমাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। আমি সেখানেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম। পরে দেখি আমি হাসপাতালে। জ্ঞান ফিরে আমি তোমাদের কাছে ফোন না দিয়ে একজন নার্সের ফোন দিয়ে, গফুরকে, চাচাতো ভাই, ফোন দিয়ে তোমাদের আসতে বলি। আকাশের কথা শেষ হতে না হতে রুমের মধ্যে প্রবেশ করে আকাশের বাবা। বাবাকে দেখে আকাশ কিছুটা চমকে যায় আর ভয় পায়। সানজিদা মনে মনে ভাবে, তাহলে কি বাবা সব জেনে গিয়েছে? মানে দরজার পাশে দাঁড়িয়ে সব শুনেছে আমাদের কথা। সানজিদা বলল, বাবা তুমি এখানে, তোমার তো বাইরে যাওয়ার কথা। সানজিদার বাবা বলল, বাইরে গেলে তো আর সত্যি কথাটা জানতে পারতাম না। সানজিদা যেটার ভয় করছিল ঠিক সেটাই হয়েছে। সব সত্যি কথা জেনে গিয়েছে সানজিদার বাবা। সানজিদার বাবা বলল, আমি প্রথমেই বুঝেছিলাম আকাশ আমার সাথে মিথ্যা কথা বলছে। ও যখন আমাকে বলেছিল তখন ওর চোখের দিকে তাকিয়েই বোঝা যাচ্ছিল আকাশের চোখে এক কথা, মুখে অন্য কথা। সানজিদার বাবা কিছুক্ষণ চুপ থেকে বলল, তোরা যে কি বলা কওয়া করছিলি? আকাশ তোর সাথে রাস্তার মধ্যে কি করেছিল? সানজিদা মুচকি হাসি দিয়ে বলল, না বাবা, কিছু হয়নি, এমনিতেই বলছিলাম। সানজিদার বাবা তখন বলল, সত্যি কথা সব সময় উত্তম হয়, মিথ্যা দিয়ে সত্যি কথা ঢাকা যায় না। মিথ্যার স্থায়িত্ব কাল বেশি বড় হয় না। সত্যি একদিন না একদিন সবার সামনে বেরিয়ে আসে। আর যখন সত্যি কথাটা সবার সামনে চলে আসে তখন মাথা গোঁজার ঠাঁই থাকে না। অন্যভাবে সত্যি বেরিয়ে আসার থেকে নিজ মুখে স্বীকার করে নিলেন নিজের সম্মান কিছুটা রক্ষা পায়। আকাশ তখন কিছুটা স্বস্তি পায়। নিজের মধ্যে ভয়টা অনেক কেটে যায়। তারপর নিজের বোনকে বোরকা পরিধান অবস্থায় চিনতে না পারায় কয়েকটা বখাটে ছেলেদের সাথে মিশে যা যা করেছিল সব বলে দেয় বাবাকে। পরে জানতে পেরে সানজিদার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিল। আকাশের বাবা চুপ করে আছে। এমন চুপ করে থাকা দেখে আকাশ আর সানজিদা কিছুটা ভয় পেয়ে যায়। তারপর আকাশের বাবা আকাশকে বলে, তুমি যা করেছো তা মুখে প্রকাশ করার মতো না। কতটা অন্যায় করেছো। আর সব থেকে বড় কথা হলো তুমি তোমার অপরাধ বুঝতে পেরেছো, ভুল বুঝতে পেরে প্রতিবাদ করেছো। আর প্রতিবাদ করার কারণে তোমার এই অবস্থা। আর এটাই তোমার শাস্তি। আর শাস্তির প্রয়োজনের দরকার নেই। অপরাধ দেখলে এভাবেই প্রতিবাদ করবে।
তারপর আকাশের বাবা ওখান থেকে চলে যায়। আকাশের চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়ল। 7 দিন পরে আকাশ অনেকটা সুস্থ হয়েছে। আকাশ প্রতিদিন সানজিদাকে তার টিউশনিতে আর কলেজ দিয়ে আসে, আর একসাথে দুজন বাসায় আসে। রাস্তায় চলার সময় সানজিদার আর সমস্যা হয় না। সানজিদা পড়ে মহিলা কলেজ, আর আকাশ পড়ে সরকারি কলেজে। সানজিদা আর আকাশের বয়সের পার্থক্য খুব বেশি না, মাত্র 1 বছর। আকাশের ভাই খোঁজ খবর নিয়ে কিছুদিন পরে জানতে পারে থানায় যে লাশটি ছিল সেটা কিশোর গ্যাংয়ের একজন সদস্য। এদের কাজ হলো চাঁদাবাজি করা, মেয়েদের উত্ত্যক্ত করা, আরো বিভিন্ন খারাপ কাজে লিপ্ত থাকা। খাবার টেবিলে এটা নিয়ে আলোচনা করছিল আকাশের ভাই সবার সাথে। আকাশ মনে মনে প্রতিজ্ঞা করে বড় হয়ে ভালো একজন পুলিশ হবে আর এসবের নির্মূল করবে। সানজিদার বাবা সানজিদাকে বলে, রাস্তায় একটু দেখে শুনে চলবি মা, চারদিকে পরিস্থিতি ভালো না, খুন ধর্ষণের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। সানজিদা বলে, তুমি একদম চিন্তা করো না বাবা, আকাশ আছে তো, আমি কোথাও গেলে দুজন একসাথে যাই, সমস্যা হবে না। আজকে সানজিদার তার বান্ধবীর বাসায় যাওয়ার কথা, আকাশও যেত, কিন্তু আকাশের শরীর ভালো ছিল না, জ্বর আসছে, তাই সানজিদে একাই যায়। বাসা থেকে মানা করেছিল যাওয়ার জন্য, কিন্তু সানজিদে একাই চলে যায়। বলে কিছু হবে না, সন্ধ্যার আগে বাসায় চলে আসবে, জরুরি যেতে হবে। সানজিদা সেই দুপুরে বাহির হয়েছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু বাসায় ফিরছে না। সানজিদার ফোনে কল যাচ্ছে না, বন্ধ দেখাচ্ছে। সানজিদার বান্ধবীর ফোন দিয়ে জানতে পারে মাত্র বাহির হয়েছে, চলে যাবে। আমি থাকতে বলেছিলাম কিন্তু থাকলো না, চলে গেল একটু আগে। সানজিদার মা বলল, ওর ফোনে কল যাচ্ছে না কেন তাহলে? চিন্তা করবেন না আন্টি, সানজিদার ফোনে চার্জ শেষ, সন্ধ্যা গড়িয়ে রাত 9টা বেজে যাচ্ছে, কিন্তু তাও সানজিদার খোঁজ নেই। বাসায় সবাই আতঙ্কের মধ্যে আছে। এতক্ষণ তো চলে আসার কথা সানজিদার। সানজিদা কখনো এমন করে না, এর আগেও কয়েকবার বান্ধবীর বাসায় গিয়েছিল, কিন্তু সময় মতো চলে আসে, কখনো এত দেরি করে না। রাত পার হয়ে ভোর রাত হয়ে গিয়েছে, তাও খোঁজ নেই। সানজিদার বাবা পুলিশ রিপোর্ট করিয়ে আসে সানজিদার নিখোঁজের। 2 দিন পরে সানজিদার লাশ পাওয়া যায়। পোস্টমর্টেম রিপোর্ট আসে, খুন করার আগে ধর্ষণ করা হয়েছে, তারপর শ্বাস রোধ করে মারা হয়েছে। এই ঘটনার পরে সানজিদার মা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। বোনের জন্য আকাশের মধ্যে বুক ফাটা কষ্ট থাকলেও কখনো ভেঙে পড়ে নাই। 7 বছর পর আকাশ আজ আন্ডার কাভার পুলিশ অফিসার। নিজের বোনকে বাঁচাতে না পারলেও শত শত বোনের জীবনের দায়িত্ব আজ তার উপর, এবং সঠিকভাবে তার দায়িত্ব পালন করছে আকাশ। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। সমাপ্ত।